প্রথমেই হেডলাইন্স। সবজি চাষ করে আয় ২৬ কোটি টাকা, প্রসন্নর কীর্তিতে হতবাক ইডি। মোদি এখনই কার্যকর করবেন না ন্যায় সংহিতা, মোদিকে চিঠি মমতার। বহিরাগতরাই দখল করছে ফুটপাত, জায়গা জমি, ক্রুদ্ধ মমতা। এবার রাজ্যে ডিজির দপ্তরের সামনেই বসে পড়বেন শুভেন্দু। জল্পনায় সত্যি, আর প্রদেশ কংগ্রেস সভাপতি নন অধীর চৌধুরী। এবার আসছি বিস্তারিত খবরে। সবজি চাষ করে আয় ২৬ কোটি টাকা, প্রসন্নর কীর্তিতে হতবাক ইডি। দুর্নীতি নিয়োগের জাল ছড়িয়ে আছে বহুদূর। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। জেরা করে তাদের আয়ের উৎস জেনে বাকরুদ্ধ হয়ে যাচ্ছেন ইডি কর্তারা। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে ধৃত প্রসন্ন রায়কে জেরা করে তাজ্জব হয়ে গেলেন আধিকারিকরা। প্রসন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, গত কয়েক বছরে ২৬ কোটি টাকা নাকি আয় হয়েছে জমিতে চাষ করে। এমনকি কি চাষ করেছেন সেই ফসলের নামও জানিয়েছেন। ইডি প্রসন্ন রায়ের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করেছে তাতে এই সব তথ্যই উল্লেখ করা হয়েছে। তবে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্নর দাবি একেবারেই মানতে নারাজ ইডি। প্রসন্নর সেই দাবি কেন বাস্তবে সম্ভব নয় তা উল্লেখ করেছে চার্জশিটে। ইডির চার্জশিট অনুযায়ী এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া প্রসন্ন রায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানিয়েছে যে জমিতে নারকেল, সর্ষে, বিনস, পেঁপে, কলা, ক্যাপসিকাম, আখ, টমেটো সহ একাধিক সবজি চাষ করে তিনি গত কয়েক বছরে ২৬ কোটি টাকা আয় করেছেন। তদন্তে জানা গিয়েছে প্রসন্নর নামে মোট ৯১টি সংস্থা রয়েছে। এই সংস্থার অধীনে কেনা রয়েছে ৭ কাঠা করে জমি। সেই সব জমিতেই চাষ করে মোটা অঙ্কের টাকা রোজগার করেছেন বলে দাবি প্রসন্নর। তিনি দাবি করেছেন, চাষ করে যে টাকা রোজগার হয়েছে সেই টাকাই নিজের বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে জমা করেছেন। এমনকি স্থানীয় চাষিদের মজুরির ভিত্তিতেও জমিতে কাজ করিয়েছেন বলে জানিয়েছেন প্রসন্ন। তবে ইডি এই দাবি মানতে একেবারেই নারাজ। কারণ হিসাবে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে যে প্রসন্ন যে জমিতে চাষের কথা উল্লেখ করেছে তাতে কোনো চাষ হয়নি। ২৬ কোটি টাকা আয় তো দূরের কথা, এমনকি প্রসন্ন নিজের দাবির সপক্ষেও কোনো যুক্তি বা প্রমাণ দিতে পারেনি। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে প্রসন্ন ও তার স্ত্রী কাজল সুনি রায় এবং তাদের ঘনিষ্ঠদের মোট ২৫০টি ব্যাংক অ্যাকাউন্ট। সিবিআই এই ব্যাংক অ্যাকাউন্টগুলির ফরেন্সিক অডিট করিয়েছিল, সেখান থেকেই উঠে এসেছে বহু তথ্য। সেই তথ্য ধরে ইডি চার্জশিটে উল্লেখ করেছে ২৫০টি ব্যাংক অ্যাকাউন্টে ৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। এমনকি আয়ের অন্য কোনো উৎস না থাকা প্রসন্ন স্ত্রী কাজলের অ্যাকাউন্টে ২ কোটিরও বেশি টাকা লেনদেন হয়েছে। ইডির অনুমান, নিয়োগ দুর্নীতিতে টাকা প্রসন্ন এই ব্যাংক অ্যাকাউন্টে ভাগ করে রেখেছিলেন। সেই জন্য দুর্নীতি ঢাকতে চাষবাসের কথা জানিয়েছেন প্রসন্ন। মোদি এখনই কার্যকর করবেন না ন্যায় সংহিতা, মোদিকে চিঠি মমতার। গত বছরের শেষের দিকে পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে ভারতের ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পাশ করায় কেন্দ্র। এই ৩টি আইনকে একসঙ্গে ন্যায় সংহিতা বলা হয়। এই নয়া আইন কার্যকর করা নিয়ে বিস্তর আপত্তি জানিয়েছে বিরোধীরা, কিন্তু সেসব আপত্তি উড়িয়ে দিয়েছিল কেন্দ্র। জানিয়ে দেওয়া হয় ১ জুলাই ওই ৩ আইন কার্যকর করা হবে দেশ জুড়ে। শুরু থেকেই তৃণমূল নেত্রী এই আইন কার্যকরে আপত্তি জানিয়ে এসেছেন। এ রাজ্যের শাসক দলের বক্তব্য, দণ্ড সংহিতা আইনে যে সময়ে পাশ করা হয় তখন অধিকাংশ সাংসদ সাসপেন্ড ছিলেন। যথাযথভাবে আলোচনাও হয়নি এই আইন নিয়ে। এই আইন যদি কার্যকর হয় তাহলে পুলিশি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তাছাড়া এই আইনে বেশ কিছু গলদ থাকতে পারে, অসঙ্গতি থাকতে পারে এই আইনের নানা ধারায়। এদিন মোদিকে লেখা চিঠিতে সেই আপত্তির কথা পুনরায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার সাফ কথা, নৈতিকভাবেও এই আইন কার্যকর করা উচিত নয় সরকারের। অন্তত ১ জুলাই এই আইন কার্যকর না করে সময়সীমা খানিকটা হলেও পিছিয়ে দেওয়া উচিত। মমতার সাফ কথা, ওই ৩ আইন স্বৈরাচারী মানসিকতা থেকে পাশ করানো হয়েছিল। গণতন্ত্রের কালো দিনে আইনটি তৈরি হয়েছিল। আমার মনে হয় এবার এই আইনটি পুনরায় খতিয়ে দেখার সময় এসেছে। মুখ্যমন্ত্রীর দাবি, ওই ৩ আইন নতুন করে সংসদে পেশ করতে হবে। ওই আইনগুলি সেই সময় দ্রুততার সঙ্গে পাশ করানো হয়েছিল। এবার ওই আইনের অনেক ধারাতে আপত্তি জানানো হবে। সেটা হলে নতুন জনপ্রতিনিধিরাও আইনগুলো খতিয়ে দেখার সুযোগ পাবেন। আগামী দিনে রাজ্যে এই ন্যায় সংহিতা কার্যকরের ক্ষেত্রে রাজ্যে আপত্তি জানাবে কিনা সেটা স্পষ্ট করেনি মুখ্যমন্ত্রী।
বহিরাগতরা দখল করছে ফুটপাত, জায়গা জমি, ক্রুদ্ধ মমতা। সর্ষের মধ্যেই ভূত। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পর এবার জবরদখল রুখতেই হাই পাওয়ার কমিটি গঠন করল নবান্ন। কমিটির মাথায় থাকছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পন্ত, সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, প্রভাত মিশ্র, মনোজ ভার্মা সহ আরও বেশ কয়েকজন। শুধু তাই নয়, জবরদখল সরাতে এবার তৈরি করা হবে নীতিও। সূত্রের খবর তেমনই, রাজ্যের বিভিন্ন প্রান্তে জমি দখল হচ্ছে, বাদ যাচ্ছে না সরকারি জমিও। আবার রাস্তার পাশে ফুটপাত দখল করে অস্থায়ী দোকান খুলে বসেছেন অনেকেই। কেউ কেউ আবার সপরিবারে থাকছেন ফুটপাতেই। কিভাবে? রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক হয় নবান্নে। সূত্রের খবর, সেই বৈঠকে কলকাতা, সল্টলেক ও হাওড়ায় জবরদখলের জন্য শাসক দলের কাউন্সিলরদের একাংশকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। রেয়াত করেননি পুরসভার এক শ্রেণীর অফিসার ও কর্মীদেরও। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার বাইরে থেকে লোক এসে জমি জবরদখল করে নিচ্ছে, কলকাতার আইডেন্টিটি তথা চরিত্রই নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে জবরদখল আটকাতে কড়া নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী, কিন্তু প্রশাসনিক আধিকারিক ও পুলিশের একাংশ গা ছাড়া মনোভাব দেখিয়েছিলেন বলেই অভিযোগ উঠেছিল। এবার রাজ্যে ডিজির দপ্তরের সামনেই বসে পড়বেন শুভেন্দু। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর কটাক্ষ, বিজেপির কাছে শুভেন্দু এখন ছাড়া গরু। বিজেপি বলে দিয়েছেন, মুরলীধর লেনে ঘোরাফেরা করবেন না। সল্টলেকে পার্টি অফিসের সামনেই যেন তোমার মুখও দেখতে না পাওয়া যায়। তাই কখনো রাজভবনের পাশে, কখনো ভবানী ভবনের পাশে, যেখানে খুশি ঘুরে বেড়াতে পারে, কোনো আপত্তি নেই রাজ্য বিজেপির। পরিষ্কারভাবে বলছি, রাজ্য রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া শুভেন্দু অধিকারী নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখার মরিয়া নির্লজ্জ প্রয়াস এই ধরনের সস্তার নাটক। ঘটনাটি ঠিক কী? রাজ্য জয়ের ভোট পরবর্তী অশান্তি। আক্রান্তদের সঙ্গে নিয়ে যখন রাজভবনে নালিশ জানাতে গিয়েছিলেন, তখন শুভেন্দুকে পুলিশি বাধার মুখে পড়েন বলে অভিযোগ। রাজ্যপালের সঙ্গে দেখা না করেই ফিরে যেতে হয় তাকে। এরপরে রাজভবনের সামনে আক্রান্তদের নিয়ে ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি লেখেন শুভেন্দু। অনুমতি না মেলায় শেষ পর্যন্ত মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। এর আগে গত বছর অক্টোবরে রাজভবনের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল। হাইকোর্টে শুভেন্দু আইনজীবী সওয়াল করেন, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন রাজ্যপালের সামনে আমরা প্রতীকী অবস্থানে বসতে চাইছি। শান্তিপূর্ণভাবে এই অবস্থান করতে চাইছে বিজেপি, কিন্তু প্রশাসনিক কারণ দেখিয়ে আমাদের আবেদন বাতিল করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা পাল্টা প্রশ্ন ছিল, একজন যদি ভুল করে বা অন্যায়ভাবে কিছু দেওয়া হয়, তার মানে এই নয় যে অন্য কোনো ব্যক্তির ওপরও তার অধিকার জন্মায়। কিন্তু এটা কোনো দুজন ব্যক্তির মধ্যে কলহ নয়, এটা দুটি রাজনৈতিক দলের মধ্যেকার বিতর্ক। শুধু তাই নয়, মামলাকারীর বিকল্প জায়গা ভেবে রাখাও পরামর্শ দেন বিচারপতি। আজ ফের মামলার শুনানি হলো। জল্পনাই সত্যি, আর প্রদেশ কংগ্রেস সভাপতি নন অধীর চৌধুরী। জল্পনাই সত্যি, আর প্রদেশ কংগ্রেস সভাপতি নন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে আর নেই অধীর চৌধুরী। শনিবারই শোনা গিয়েছিল যে মল্লিকার্জুন খাড়গের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন অধীর চৌধুরী। রেজলিউশন পাশ হয়ে গিয়েছে, ফলে নির্বাচনের পর বিভিন্ন রাজ্যে যে সাংগঠনিক রদবদলের পথে কংগ্রেস, তাতে যুক্ত হলো বাংলার নামও। পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, অধীরকে প্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা দিতে চাইল কংগ্রেস হাইকমান্ড। ইন্ডিয়া জোটে সরাসরি সামিল হওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় অধীরকে ছেঁটে ফেলে তৃণমূলকে আহ্বান জানালেন রাহুল সোনিয়া। এদিন অধীর চৌধুরী জানান, তিনি আর প্রদেশ কংগ্রেস সভাপতি নন, তিনি অস্থায়ী সভাপতি। তার কথায়, আমি এমনিতেই অস্থায়ী সভাপতি হিসাবে কাজ চালাচ্ছিলাম। খাড়গেজি দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বত্রই তাই হয়েছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকেও জানিয়েছি। প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবে, নাম চূড়ান্ত করবেন মল্লিকার্জুন খড়গেই। যদিও সূত্রের খবর, অধিকাংশ কংগ্রেস নেতা আবার অধীর চৌধুরীকেই চেয়েছেন সভাপতি হিসাবে। 7 জন সর্বক্ষণের সভাপতি হিসাবে অধীর চৌধুরীকে চেয়েছেন। তবে নতুন কমিটিতে কি হবে, কারা আসবেন, সবটাই এবার খাড়গে সিদ্ধান্ত নেবে। এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী আরও বলেন, দুটো প্রস্তাব আনা হয়েছে। দেশে বিরোধী দলের যে স্বীকৃতি পেয়েছে কংগ্রেস,
সেখানে রাহুলজি যেন লিডার অফ অপোজিশন হন, সেই প্রস্তাব আমরা পাঠাবো। পাশাপাশি এখানকার কমিটির সমস্ত রদবদলের অধিকার খাড়গেজির। রাজ্যের কর্মীদের নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। নাম চূড়ান্ত করবেন খাড়গেজি।